সুপ্রিয় দর্শক, দিগন্ত বিশ্লেষণে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। খলিল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান হয়েছে। তারেক রহমান দেশে এসেছেন এবং সাংঘাতিক কর্মময় ব্যস্ততা ওনার কাটছে। উনি আজকে সকালে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, পিলখানায় গিয়েছেন। ওনার ভাই, ছোট ভাই, ওনার শ্বশুর এবং পিলখানায় শহীদদের স্মরণ করেছেন, দোয়া পড়েছেন। উনি আজকে ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছেন এবং আপনার আইনি লড়াইয়ে উনি 84টি মামলা মুক্ত জীবন করেছেন। সার্বিকভাবে সাংঘাতিক ব্যস্ততা কিভাবে দেখছেন আপনি? প্রথম কথা যে তারেক রহমান সাহেব দেশে যে ফিরে এলেন, প্রত্যাবর্তন করলেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। দ্বিতীয়ত, ওনার এই প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের আগামী মধ্য ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে যে সংশয় ছিল, সেই সংশয় অনেকখানি কেটে গেছে। আর ওনার এই গত কয়েকদিন, মাত্র হাতে গোনা কয়েকদিনের মধ্যে ওনার যে কর্মব্যস্ততাগুলো, এইগুলো বেশ তাৎপর্যপূর্ণ। যেমন আজকে আপনি বললেন উনি 4টা ঘটনা, ওনার অনেক যে কাজের মধ্যে 4টা বিষয় ছিল। একটা ছিল হচ্ছে উনি বাংলাদেশের ভোটার তালিকার অন্তর্ভুক্ত হওয়া, উনি এবং ওনার মেয়ে জাইমা রহমান। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে এলেন এবং আশা করা যায় নির্বাচন কমিশন আগামী রোববার ওনার ভোটার পদ হয়তো দিবেন, এনআইডি সরবরাহ করবেন, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এর বাইরে 3টে ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। যেমন একটা হচ্ছে উনি পিলখানা যারা শহীদ হয়েছিলেন তাদের কবর জিয়ারত করলেন। তার মানে এই যে পিলখানার যে ম্যাসাকারটা গত সরকারের সময় ঘটছিল, এটা বলা যায় যে ক্ষমতা আসার অল্প কিছুদিন পর পর এই জিনিসটাকে তারেক রহমান কোনোভাবেই এখন যে বিচারিক প্রক্রিয়া চলমান আছে, অথবা যে স্বাধীন তদন্ত কমিশন এটার ব্যাপারে তদন্ত করে যে রিপোর্ট দিয়েছেন, এই ইস্যুটাকে সম্ভবত যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে তাহলে স্বাভাবিকভাবেই অগ্রসর হতে দিবেন। তার মানে বিচারিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সরকার কোনো ধরনের বাধা তৈরি করবে না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির যে কবর মাজার জিয়ারত করা, এটার একটা প্রতীকী তাৎপর্য হচ্ছে উনি 24-এর যে বিপ্লবটা, যে গণঅভ্যুত্থানটা, এটাকে উনি ধারণ করলেন, স্বীকৃতি দিলেন। তার মানে পরবর্তী পর্যায়ে যদি উনি সরকারে আসেন তাহলে এই 24-এর যে চেতনাটা, বিপ্লবের বিষয়গুলোকে উনি হয়তো গ্রহণ করবেন। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি 24-এর যে বিপ্লবটা, যে গণঅভ্যুত্থানটা, এটাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রহণ করলেও আমাদের প্রতিবেশী দেশ এবং যারা তখন ক্ষমতায় ছিলেন, পতিত সরকার যাদেরকে বলা হচ্ছে, তারা কিন্তু এটাকে ঠিক উল্টোভাবে দেখে, মনে করে যে এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রের একটা ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রকে তারা সেন্ট মার্টিন দ্বীপ উপহার দেয়নি বলেই, অথবা তাদের সামরিক উপস্থিতিকে মেনে নেয়নি বলেই ঘটানো হয়েছে। এমনকি শেখ হাসিনা এখনো ভারত আশ্রয় নিয়ে দাবি করে থাকেন উনি হলেন বৈধ প্রধানমন্ত্রী। এই যে বিষয়টা, উসমান হাদির, ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তারেক রহমান সম্ভবত এই 24-এর যে চেতনাটা, যে বিপ্লবটা, এটার একটা স্বীকৃতি দিলেন। তারপরে ওনার পারিবারিক পরিমণ্ডলের যে জিনিসটা, যে আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করাটা, আমরা জানি জিয়া ফ্যামিলির উপর কি ধরনের অবর্ণনীয় নির্যাতন 1/11-এর পরে হয়েছিল। এই যে কোকো কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয় ছিল না, রাজনীতির সাথে উনি সক্রিয় ছিলেন না। এরপরও কোকোকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল 1/11-এর পরে। এর পরবর্তী যে জীবনটা, এটা কার্যত এক ধরনের পঙ্গুত্বর মাধ্যমে কিন্তু উনি জীবন ধারণ করেছেন। এবং ওনার যে এই অকাল মৃত্যুটা, এই অকাল মৃত্যুর পেছনে একটা মূল কারণ হতে পারে যে ওই সময়কার নির্যাতন। তারেক রহমান সাহেব ওনার যে স্বাভাবিকভাবে স্মৃতিকাতর হয়ে পড়বেন। 2 ভাই একসাথে কিন্তু বেড়ে উঠেছিলেন একই সাথে। এই অবস্থায় তার কবর জিয়ারতটা নিঃসন্দেহে ওনাকে হয়তো অতীতের স্মৃতিটাকে সামনে নিয়ে আসবেন। তবে এই জায়গাটাতে আমার একটা ধারণা, 1/11-এর পরে বিএনপির উপর যে বিপর্যয় নামিয়ে আনা হয়েছিল, সেই বিপর্যয়ের ইতিহাসটা হয়তো ওনার স্মরণে থাকবে। তার মানে গত 17 বৎসরের যে স্বৈরশাসন, যে ফেসিবাদ কায়েম, এটাকে উনি হয়তো উপলব্ধি করবেন। একজন রাজনীতিবিদ যখন রাজনীতি করেন তখন অনেক কথা বলেন না, ওনার কার্যক্রমের মধ্য দিয়ে অনেক কিছু প্রকাশ পায়। আমার ধারণা গত 3 দিনের ওনার যে তৎপরতাগুলো, এই তৎপরতাগুলোর মধ্যে অনেক কিছু, অনেক
বাণী, অনেক ধারণা, অনেক অনেক আভাস। চিন্তা ভাবনা, আভাসের প্রকাশ ঘটেছে। যেমন উনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ গেছেন। স্বাভাবিকভাবেই উনি 1971 সালের যে মুক্তিযুদ্ধের চেতনা অথবা এটার যে ধ্যান ধারণা, এটাকে উচ্চকিত করার কথা বলেছেন। আবার একই সাথে 7ই নভেম্বরের যে বিপ্লব, সিপাহী বিপ্লব, এটাকেও কিন্তু উনি উল্লেখ করেছেন ওনার যে সম্বর্ধনার যে প্রথম বক্তব্য সেটাতে। একই সাথে এটার সাথে উনি লিঙ্ক করেছেন 2024 বিপ্লবের বিষয়। এইগুলোর উপর ভিত্তি করে যদি বিএনপির পরবর্তী পর্যায়ে রাজনীতি, নির্বাচনী প্রতিশ্রুতি আসে এবং এরপরে যদি বিএনপি সরকার গঠন করে মানুষের একটা অবাধ এবং মুক্ত নির্বাচনের পরে, এরপরে সরকারের নীতিতেও যদি এটার প্রতিফলন ঘটে, তাহলে বিএনপির যে রাজনীতিটা শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং যেটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন বেগম খালেদা জিয়া, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, সেটাকে হয়তো সেই ধারাবাহিকতাকে উনি আরো অনেক দূর সামনে এগিয়ে নিতে পারবেন। মানে বিএনপিকে আমরা যেটা জানি যে বাংলাদেশের সার্বভৌমত্বের ধারাবাহিকতা অনুসরণ করার যে একটা মানে প্রচেষ্টা, এটা অব্যাহত থাকবে এবং ওনার এই কর্মব্যস্ততার সেটাই প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন। বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকারের রাশেদ খান এবং এটা নির্বাচনের আগে এরকম হয়, এক দল থেকে আরেক দল, আরেক দল থেকে দল ছুট হয় এবং এইটা এবার দেখা যাচ্ছে যে এর মানে দলীয় সিদ্ধান্ত এবং নির্বাচনের কৌশলের একটা অংশ হিসেবে এটা হয়েছে। কারণ ওই গণ অধিকারের নেতা আপনার নুরু কিন্তু বলেছেন যে ভবিষ্যতে ওনার দলের ম্যানিফেস্টো বাস্তবায়ন করার জন্য উনি বিএনপিতে যে কাজ করবেন নির্বাচিত হয়ে। এটা মানে কেমন ভাবে দেখেন আপনি? এটা কি রাশেদ খান এই কথা বলেছেন? না, বলেছেন অন্য আপনার নুরুল হক রুনু বলেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি আরপিইউতে যদি একাধিক দল কোনো ফ্রন্ট করে, জোট করে, তাহলে যে দল নিবন্ধিত দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এরকম একটা বিধি সংশোধন করা হয়েছে। এর ফলে যেটা দাঁড়াচ্ছে, একসময় কিন্তু 5 দল, 7 দল অথবা 14 দল ছিল, 20 দল ছিল, তখন কিন্তু জোটের সকল অংশীদার বড় দলের প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করতে পারতেন, বাধ্যবাধকতা ছিল না। এখন সেই বাধ্যবাধকতা আরোপ করার কারণে ছোট দলের বড় নেতারা যখন নির্বাচনে প্রার্থী হন, তখন বড় দলের প্রতীক নিয়ে যদি নির্বাচন করেন, তাহলে সেখানে জয়ের যতটুকু সম্ভাবনা থাকে, ওই ছোট প্রতীক, ঠেলা গাড়ি মার্কা, এগুলো নিয়ে নির্বাচন করলে হয়তো অতটা সম্ভাবনা থাকে না। এই কারণে ওইসব নেতারা এখন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে হয়তো নির্বাচন করবেন। নুরুল হক নুরু শেষ পর্যন্ত কি করবেন জানি না, ওনার তো সেক্রেটারি ছিলেন রাশেদ খান এখন বিএনপিতে জয়েন করেছেন। এর বাইরে আরো অনেকেই জয়েন করেছেন যারা আসলে ছোট দলের বড় নেতা। তো এখন এটা যেহেতু নির্বাচন একটা বাধ্যবাধকতা, নির্বাচন আইনের, এই কারণে হয়তো এটা ঘটছে, সামনে হয়তো আরো ঘটতে পারে। এখন তো 2টা জোট, একটা হচ্ছে কি বিএনপির নেতৃত্বাধীন যে জোটটা আছে সেটা, যেখানে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টা আসন ছেড়ে দিয়েছে, অন্যান্য শরীরগুলো মিলে হয়তো আরো বেশ কিছু আসন ছাড়ছে। অন্যদিকে আরেকটা জামাতের নেতৃত্বাধীন জামাত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এই ধরনের এটা একটা জোট আছে, 8 দল। এই 8 দলের সাথে শোনা যাচ্ছে আরো 4টা দল যুক্ত হবেন, এমনকি এখানে এনসিপির নামও শোনা যাচ্ছে, কর্নেল অলি আহমদের দল আছে এলডিপি, সেটাও শোনা যাচ্ছে, লেবার পার্টি। তো সব মিলিয়ে আমার ধারণা হচ্ছে কি আজ, কাল, পরশু, এই 3টা দিন খুবই তাৎপর্যপূর্ণ এবং খুব, কারণ যত নিজেদের মধ্যে আলোচনা হবে, রাজনৈতিক নির্বাচনী মেরুকরণ আছে, এই 2 দিনের মধ্যে কিন্তু করতে হবে। তো আমার ধারণা এটা খারাপ না, আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। সেটা হচ্ছে এক সময় দ্বিধারার একটা রাজনৈতিক মেরুকরণ বাংলাদেশে ছিল, সেই দ্বিধারার মেরুকরণটা নতুন একটা মেরুকরণ হচ্ছে। 2টা ফোর্সের 2টা ধারা আলাদা আলাদাভাবে হচ্ছে, যেখানে আসলে আওয়ামী লীগ নিয়ে যারা ফেসিবাদ কায়েম করে 3টা টার্ম বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি, সেই দলটা দৃশ্যপট থেকে বেরিয়ে গেছে। এটা কতদিনের জন্য বাইরে আছে এটা হয়তো বলা যাবে না। এমন হতে পারে তারা 3টা টার্মে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি, হয়তো আরো 3টা টার্মে তারা নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে, অথবা 1-2টা টার্মও হতে পারে। যা কিছু হবে, তবে একটা আশাবাদের দিক হচ্ছে, যদি এই মধ্য ফেব্রুয়ারির যে নির্বাচনটা, এই নির্বাচনে যদি অনেক বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করে, এই নির্বাচনটা যদি অবাধ নিরপেক্ষ ভোট হয়, তাহলে যারাই ক্ষমতায় আসুক না কেন, 2 জোটের যে জোটে ক্ষমতায় আসুক না কেন, তাহলে বাংলাদেশের দীর্ঘমেয়াদে একটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাবো, স্থিতিশীল একটা পরিবেশ থাকবে আর কি স্বাভাবিকভাবে। আপনি শুনেছেন মনে হয় যে খুলনায় যে দিন কয়েক আগে যে এনসিপি নেতাকে গুলি করে আহত করা হয়েছে এবং এই ডিকে শামীম গুলিবর্ষণকারী তাকে গ্রেপ্তার করেছে আর কি। তো এটা তো একটা
ভালো খবর যে অপরাধীদেরকে শনাক্ত করা এবং ধরতে পারা? হ্যাঁ, এটা ভালো খবর অপরাধীদেরকে শনাক্ত করে ধরা, কিন্তু তার চাইতে বেশি ভালো হতো যদি অপরাধটা সংগঠিত হওয়ার আগেই যখন পরিকল্পনা করা হচ্ছিল তখন যদি ধরা যেত। যেমন এই যে উসমান হাদির যে নির্মম হত্যাকাণ্ড, এই নির্মম হত্যাকাণ্ড তো ঘটে যাওয়ার পরে হয়তো কিছু আসামিকে ধরা হচ্ছে নানানভাবে, কিন্তু ঘটে যাওয়ার আগে প্রিভেন্টিভ যদি এই মেজারগুলো যেটা আমরা অনেক রাষ্ট্রে দেখি, যেমন এই যে টার্কিতে তাদের একটা ইন্টেলিজেন্স শক্তিশালী গোয়েন্দা সংস্থা, দেখা যায় যে অনেক বড় ঘটনা ঘটানোর আগেই কিন্তু তারা তছনছ করে প্রিভেন্টিভ এই চক্রটাকে ভেঙে দিতে পারে। বাংলাদেশের পুলিশ প্রশাসন অথবা নিরাপত্তা প্রশাসন যদি এই ধরনের অগ্রগতি অর্জন করতে পারতো তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক উপকার হতো আর কি। আমার ধারণা উসমান হাদির আগে হয়তো এটা সম্ভব হয়নি, পরবর্তী পর্যায়ে যে প্রিভেন্টিভ মেজারগুলো নিয়েছে তাতে কিন্তু এই গত কয়েক সপ্তাহের মধ্যে আমরা বড় অন্য কোনো ঘটনা দেখতে পাইনি। তবে নির্বাচন হওয়া পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক শক্ত রোল প্লে করতে হবে। তবে এখানে একটা দুর্ভাগ্যজনক ব্যত্যও আমরা দেখতে পাই, যেমন পুলিশের দায়িত্বে ছিলেন সরকারের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। এই ভদ্রলোক কিন্তু উনি জাতিসংঘে অনেক উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আমরা যতদূর জানি উনি একজন প্রফেশনাল ব্যক্তি এবং সৎ ব্যক্তি। ওনার হয়তো একটা রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, উনি বিএনপির আমলের শেষের দিকে হয়েছিলেন, আইজিপি হয়েছিলেন, কিন্তু ওনার রাজনৈতিক অন্ধতা ছিল না। উনি যে নীতিবোধ ছিল সেই নীতি অনুসরণ করতেন। হয়তো কোনো রাজনৈতিক পক্ষ ওনার এই যে নিরাসক্ত নীতিবোধকে হয়তো পছন্দ করতে পারে নাই, যার কারণে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ দেওয়া হয়েছে, উনি সরে গেছেন। কিন্তু এই শূন্যতাটা এই আগামী নির্বাচনের এই যে কয়েকটা সপ্তাহ আছে, এই সপ্তাহের মধ্যে সরকার কতটুকু পূরণ করতে পারবে আমার সন্দেহ হয়। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডভাইজার হতো অন্যজন, কিন্তু পুলিশের বিষয়গুলো উনি দেখতেন এবং একটা সেট আপ এখানে কিন্তু তৈরি হয়ে গেছিল, আইজিপি, মহানগর কমিশনার, এভাবে। এটা একটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে, কারণ আপনি যদি মুক্ত অবাধ নির্বাচন পরিবেশ তৈরি করতে চান তাহলে নিরাপত্তা পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে, তাদেরকে পুলিশকেও স্বাধীনভাবে কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে যদি কোনো দলের পক্ষপাতিত্ব তৈরি হয় তাহলে এটা অবাধ পরিবেশ তৈরি করা যাবে না। লেভেল প্লেইং ফিল্ড আমরা যেটা বলছি, এটা কোনোভাবে সম্ভব হবে না। তো আজকে সময় শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।